everyone, welcome to my channel Read with Tips. Hope you guys are doing great, reading lots of books and staying healthy. If you are watching my video for the first time, you can subscribe to my channel to stay connected with me. So আপনারা যারা আগে আমার ভিডিওস দেখেছেন তারা জানেন এই ভিডিওগুলোতে আমি আমার পছন্দের বই নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং আমি আমার কিছু ইন্টারেস্টস বলেন, হবিস বলেন সেগুলোর কথাও আপনাদের সাথে শেয়ার করি। সো গত কয়েক সপ্তাহ ধরে আমি আমার ইনবক্সে কিছু রিকোয়েস্ট পাচ্ছিলাম কিছু ভিউয়ার্সের কাছ থেকে যে তারা জানতে চাচ্ছেন কীভাবে রিডিং স্কিল ইমপ্রুভ করা যায় এবং অনেকেই আমাকে বলেছেন বই পড়তে বসলে স্পেশালি ইংরেজি কোনো নভেল পড়তে বসলে অনেকেই পড়ার মাঝখানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যান বা আগ্রহ হারিয়ে ফেলেন বা খুব পড়তে ইচ্ছে করছে কিন্তু কেন জানি পড়া হয়ে ওঠে না। সো এইসব ব্যাপারে বেশ কিছু ডিসকাশন চলছিল। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসাইডেড ফ্রম নাও অন আই উইল make some short videos on how to improve your reading skills. বেসিক্যালি আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমার উপকারে এসেছে আমার রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য। যে আমি অনেক বেশি জানি আমি সেটা বলছি না, আমার যে অভিজ্ঞতা বা যতটুকু সীমিত জ্ঞানই আমি অর্জন করেছি সেখান থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের উপকারে আসবে আপনাদের রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য। সো রিডিং স্কিলের পাশাপাশি আমি হয়তো স্পিকিং স্কিল বা রাইটিং স্কিল নিয়েও অল্প করে কিছু কথা বলবো বা কিছু ছোট ভিডিওস বানাবো যেগুলো আমি আমার ইউটিউব পেজ বা ফেসবুক পেজ থেকে আপলোড দেবো আপনাদের জন্য। সো যেহেতু আমি ইংলিশ স্কিল নিয়ে বলেন বা ওভারঅল বেসিক কমিউনিকেশন স্কিল নিয়ে বলেন সেগুলো নিয়ে কিছু ভিডিও বানানোর ডিসিশন নিয়েছি। সো হোয়াট আই হ্যাভ ডিসাইডেড আই এম গোয়িং টু গিভ লাইক আ শর্ট ইন্ট্রোডাকশন অফ মাই সেলফ। আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আসলে কখনোই ডিটেলসে কথা বলিনি আমার কোনো ভিডিওতে। সো অল্প করে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলা যায়। সো আমার নাম হচ্ছে দীপা। আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করেছি। তারপর আমি কানাডায় চলে আসি ফুল স্কলারশিপ নিয়ে। আমি আমার এমএসসি কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা কানাডার এডমন্টন শহরে অবস্থিত। আমি ফুল স্কলারশিপ পাই এবং আমার অনার্স কমপ্লিট করার পরে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি। সো ফুল স্কলারশিপ নিয়ে আমি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সোশিওলজি এই সাবজেক্টে এমএসসি কমপ্লিট করেছি এবং বর্তমানে কানাডাতেই আছি। সো আমি as I have said, I'm not telling you that I know a lot, but whatever small experiences I have gathered till now, from that experiences I will share some tips and tricks with you. Basically আপনারা যারা বিদেশে পড়তে আসতে ইচ্ছুক অথবা জেনারেলি আপনাদের কীভাবে রিডিং স্কিল বা বেসিক স্পিকিং স্কিল সেগুলো ইমপ্রুভ করা যায় এই ব্যাপারে জানতে ইচ্ছুক তাদের জন্যই আমি কিছু ছোটো ভিডিওস বানাবো। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার আসলে বিদেশে পড়তে আসার ইচ্ছা ছিল বা প্রচুর ইংরেজি বই আমি তখন পড়তাম। সো অনেকেই তখন আমাকে বলতো যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে বিদেশে পড়তে যাওয়াটা একটু টাফ, অথবা এই যে এত ইংরেজি বই পড়ছো তুমি কি ঠিকমতো পড়তে পারো, তুমি তো বাংলা মিডিয়ামের। সো এরকম অনেক কমেন্টস আমি শুনতাম। সো তখন আমার খুবই খারাপ লাগতো বা খুবই ইলজিক্যাল মনে হতো ওই কথাগুলো, বিকজ ইংরেজি আসলে আমাদের মাতৃভাষা না, ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ। সো অফকোর্স ইংরেজি মিডিয়ামে পড়লেই যে ইংরেজিতে সবসময় ভালো হতে হবে বা বাংলা মিডিয়ামে পড়লেই ইংরেজিতে ভালো হওয়া যাবে না, এগুলো খুবই ভ্রান্ত ধারণা। কারণ আমার মনে হয় যে ইংরেজি হচ্ছে চর্চার বিষয়। আপনি যত চর্চা করবেন, যত চর্চার মধ্যে থাকবেন ততই আপনি ইংরেজি ভাষার দক্ষতা আপনার বাড়বে। সো এখানে বাংলা মিডিয়ামে পড়া বা ইংরেজি মিডিয়ামে পড়া এগুলো আসলে কোনো কিছুই ম্যাটার করে না। এবং ইংরেজি নভেল পড়ার ক্ষেত্রেও অথবা বেসিক কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু চর্চার ব্যাপারটাই অনেক বেশি জরুরি। সো আমি কি obstacles face করেছিলাম when I was in Bangladesh, when I was preparing myself to when I was preparing myself যে আমি কীভাবে বিদেশে আসবো বা কীভাবে এখানে এসে ইউনিভার্সিটি কমপ্লিট করবো, কী অবস্টেকলস আমি ফেস করেছিলাম, অথবা এই যে আমি প্রচুর বই পড়তে ভালোবাসি এবং আমি যখন থেকে ছোটোবেলা থেকে আমি ইংরেজি বই, গল্পের বই পড়তে খুবই পছন্দ করি। সো ওই সময় আমি কী হার্ডলস আমাকে ফেস করতে হয়েছিল এবং কীভাবে আমি সেগুলো ওভারকাম করেছি ওগুলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। সো ইনশাল্লাহ if everything is fine, I'll start making those videos very soon and I'll be uploading those videos in my YouTube channel and Facebook page. So if you're following me, you can stay tuned. So anyways, নতুন একটি অ্যানাউন্সমেন্ট তো গেল, এখন আসা যাক বুক অফ দ্য উইক নিয়ে।
সো আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো, if you want me to describe the book in one word, I would say exquisite. It was a very out of the books idea kind of book. বইটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি, এবং খুবই লাইক ইটস ফুল অফ ওয়াইল্ড ইমাজিনেশন অ্যান্ড ওয়াইল্ড থটস. So without any delay, let's take a look at the book. সো আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে ইমাজিনারি ফ্রেন্ড বাই স্টিভেন চেবস্কি. আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য বুক প্রপারলি. খুবই ইন্ট্রিগিং একটা কভার পেজ. সো এই বইটি আসলে হরর জনরাতেই বিলং করে, বাট আমার কাছে বইটি পড়ার পর মনে হয়েছে ইটস নট অনলি অ্যাবাউট স্কেয়ারি ইনসিডেন্টস, ইটস অ্যাবাউট ইমোশনস, ইটস অ্যাবাউট ফ্রেন্ডশিপ, ইটস অ্যাবাউট রিলেশনশিপ অ্যান্ড ইটস অ্যাবাউট লাইক অপটিমিজম. কীভাবে লাইক একটা অসম্ভব কাজকে সম্ভব করা যায় মনের জোরে, সেই বিষয়টাই আসলে এই বইটাতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে. And as I was saying, it's very out of the box kind of book, like খুবই like broad level এ অনেক ইনসিডেন্ট নিয়ে আসা হয়েছে, ইমাজিনেশন, তারপরে লাইক ড্রিমস, এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে. সো এই বইটার যখন আমি লাইক বুক স্টোরে গিয়ে ব্রাউজ করছিলাম, এই বইটা হঠাৎ করে আমার চোখে পড়ে এবং এই বইটার পেছন দিকে একটি লাইন রয়েছে যেটা আমার খুবই মনে ধরে যায় এবং তখনই আমি বইটা কেনার ডিসিশন নিই. সো এই বইটির ব্যাক পেজে লেখা আছে, we can swallow our fear or let our fear swallow us. So it was a very interesting line. আসলে আমাদের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অনেক আনএক্সপেক্টেড ইনসিডেন্টস ঘটে, কিন্তু একমাত্র মনের জোর এবং অপটিমিজম থাকলেই উই ক্যান ওভারকাম দোজ চ্যালেঞ্জেস. সো এই ব্যাপারটাই খুব সুন্দরভাবে এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে. সো বইটার স্টোরি লাইন নিয়ে অল্প করে একটু কথা বলা যায়. এই বইটার প্রধান চরিত্র হচ্ছে ক্রিস্টোফার. হি ইজ 7 years old. সো বইটার প্রথমের কাহিনীটা শুরু হয় এভাবে যে ক্রিস্টোফারের মা কেট, শি ইজ আ সিঙ্গেল মাদার অ্যান্ড কারেন্টলি শি ইজ ইন আ ভেরি অ্যাবিউসিভ রিলেশনশিপ. ওর পার্টনারের সাথে সম্পর্ক খুবই খারাপ এবং দেখানো হয় যে কেট গভীর রাতে তার ছেলে ক্রিস্টোফারকে নিয়ে বাসা থেকে পালিয়ে যাবার চেষ্টা করছে টু এসকেপ দ্যাট অ্যাবিউসিভ রিলেশনশিপ, অ্যান্ড শি ওয়ান্টস টু গিভ আ নিউ লাইফ টু ক্রিস্টোফার. দে ওয়ান্ট লাইক আ নিউ স্টার্ট ফর বোথ অফ দেম. সো গভীর রাতে কেট ক্রিস্টোফারকে বাসা থেকে তুলে নিয়ে লাইক গাড়ি করে বের হয়ে পড়ে এবং দূরে কোথাও চলে যাওয়ার চেষ্টা করে to go far away from her abusive partner. সো এরকম গভীর রাতে কেট এবং ক্রিস্টোফার ড্রাইভ করতে করতে তারা পেনসিলভেনিয়ার খুব ছোট একটা শহরে এসে পৌঁছায়. শহরটির নাম মিল গ্রোভ. এবং কেট এসে দেখে যে ইটস আ ভেরি স্মল টাউন এবং সেখানে কেউ কেটকে চেনে না এবং কেটের যে আগের ব্যাকগ্রাউন্ড বা পরিচয় সেটাও কারো পক্ষে জানা সম্ভব নয়. সো কেট ডিসাইড করে শি ইজ গোয়িং টু সেটল ডাউন ইন দিস স্মল টাউন উইথ ক্রিস্টোফার অ্যান্ড দে আর গোনা স্টার্ট আ নিউ লাইফ. সো যে কথা সেই কাজ, সেভাবেই কেট পরিকল্পনা শুরু করে. বাট প্রবলেম হচ্ছে কেট এখন খুবই ফিনান্সিয়াল একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে. তার কোনো টাকা পয়সা নেই হাতে এবং নতুন শহরে এসেছে, তার কোনো জব নেই. সো কিভাবে সে শুরু করবে সেই নিয়ে কেট ইজ রিয়েলি টেন্সড. সো এভাবেই স্ট্রাগল মুভমেন্ট যাচ্ছিল. এবং এখানে ক্রিস্টোফারকে নিয়ে অল্প করে একটু কথা বলা যায়. ক্রিস্টোফার ইজ a 7 years old boy. He's a very shy boy, but he's a very very good boy. ওর একটি সমস্যা রয়েছে, he is suffering from dyslexia. সো এই সমস্যাটি ক্রিস্টোফারের রয়েছে. এছাড়া ক্রিস্টোফার ইজ a very nice boy. সো যাই হোক, এভাবেই দিন যাচ্ছিল. হঠাৎ করেই একটা আনএক্সপেক্টেড ঘটনার মধ্যে ঘটে. সেটা হচ্ছে ক্রিস্টোফার হঠাৎ করে মিসিং হয়ে যায়. কোথাও ক্রিস্টোফারকে খুঁজে পাওয়া যায় না. সো কেট তো খুবই শকড হয়ে যায় এবং ভেঙে পড়ে. সো এরকম করে দিন যাচ্ছিল. ক্রিস্টোফার ওয়াজ মিসিং ফর 6 days বেসিক্যালি. সো ক্রিস্টোফার 6 দিনের মতো মিসিং থাকে এবং 6 দিন পরে মিলগ্রোভ শহরের একদম প্রান্তে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মুখে ক্রিস্টোফারকে খুঁজে পাওয়া যায়. সো ক্রিস্টোফারকে পাওয়ার পরে তো তার মা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং ডিটেকটিভস বা পুলিশ ইন্সপেক্টর যারা ছিল তারা ইনভেস্টিগেশন করে বের করার চেষ্টা করে যে ক্রিস্টোফার এই 6 দিন কোথায় ছিল, তার সাথে কি হয়েছে. সো দ্য গুড নিউজ ইজ ক্রিস্টোফারের কোনো ক্ষতি হয়নি, তার ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি. হি ইজ ফাইন, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন. বাট সমস্যা হচ্ছে এই 6 দিন ক্রিস্টোফার কোথায় ছিল, কি পরিবেশে ছিল বা কার সাথে ছিল, কোনো কিছুই ক্রিস্টোফার মনে করতে পারছে না. সো বেসিক্যালি হি ডাজ নট রিমেম্বার এনিথিং. দোজ 6 days আর লাইক ব্ল্যাঙ্কস ফর হিম. লাইক ওর মাথায় কিছুই নেই, কিছুই বলতে পারলো না এবং পুলিশরাও জিজ্ঞাসাবাদ করে কিছু বের করতে পারলো না. সো যাই হোক, যেহেতু ক্রিস্টোফারের ফিজিক্যালি কোনো ক্ষতি হয়নি, ওভারঅল হি ইজ ফাইন, টোটালি ফাইন. সো কেট ক্রিস্টোফারকে বাসায় নিয়ে চলে গেল.
সো এখন এই যে কাহিনীটা হলো, এখান থেকে আসলে গল্পের মেইন টুইস্টস অ্যান্ড টার্নস বলেন, মেইন যে স্টোরি লাইন সেটা এখান থেকে আসলে শুরু হবে। বিকজ এখানে দেখানো হয় যে ক্রিস্টোফার মিসিং হয়ে যাওয়ার পরপরই ক্রিস্টোফার যখন ফেরত আসে, ক্রিস্টোফার এবং তার মা কেইটের জীবনে অনেক পজিটিভ কিছু চেঞ্জ আসে। ফর এক্সাম্পল, ক্রিস্টোফারের যে ডিসলেক্সিয়া প্রবলেমটা ছিল সেটা একেবারে দূর হয়ে যায়, ক্রিস্টোফার ইজ টোটালি নর্মাল নাও। এবং কেইটের যে ফিনান্সিয়াল স্ট্রাগল যাচ্ছিল সেটাও সলভ হয়ে যায়, কারণ হঠাৎ করে কেইট খুব বড় অ্যামাউন্টের একটা লটারি জিতে যায় এবং প্রচুর টাকা পায়। সো তাদের ফিনান্সিয়াল প্রবলেম সেটাও সলভ হয়ে যায় এবং কেট নতুন একটা বাড়ি কিনে, বিশাল বড় একটা বাড়ি, এবং সেখানে সে এবং ক্রিস্টোফার দুজনে মুভ ইন করে এবং দে ওয়ার লাইক লিভিং লাইক হ্যাপিলি এভার আফটার কাইন্ড অফ সিচুয়েশন। সো খুবই সুখে তাদের দিন যাচ্ছিল। সো যাই হোক, এই যে ক্রিস্টোফার যে মিসিং হয়ে গেল তারপরে তো এই পজিটিভ ঘটনাগুলো শুরু হয়, রাইট? কিন্তু এই পজিটিভ ঘটনার পাশাপাশি কিন্তু কিছু নেগেটিভ ঘটনাও শুরু হতে থাকে। ফর এক্সাম্পল, ক্রিস্টোফার একটু চেঞ্জ হয়ে যায় ওই ঘটনার পর থেকে, মিসিং হওয়ার পর থেকে, বিকজ ও তখন রিয়েলাইজ করতে পারে যে সবসময় তার সাথে অদৃশ্য কেউ আছে, অ্যান্ড হি ক্যান হিয়ার লাইক সামওয়ান ইজ হুইসপারিং রাইট বিসাইড him or right into his ear all the time. এরকম একটা লাইক ইমাজিনারি পার্সন তার সাথে আছে, সেরকম একটা ফিলিংস ক্রিস্টোফারের হতে থাকে। এবং খুব শীঘ্রই ক্রিস্টোফার রিয়েলাইজ করে তার সাথে আসলেই কেউ আছে, এবং সে ওই ব্যক্তিটির নাম দেয় নাইস ম্যান। এবং এই নাইস ম্যানই হচ্ছে ক্রিস্টোফারের ইমাজিনারি ফ্রেন্ড। এবং এই নাইস ম্যানের সাথে ক্রিস্টোফার অনেক জায়গায় ঘুরে বেড়ায়, এবং যে জঙ্গলে ক্রিস্টোফারকে পাওয়া গিয়েছিল সেই জঙ্গলের ভেতরে একটা থ্রেশহোল্ডের মতো জায়গা ক্রিস্টোফার আবিষ্কার করে। ইটস লাইক হি ক্যান ক্রস ওভার from this world and he can step into another very weird and unfamiliar world. একটা থ্রেশহোল্ড পার করলেই ক্রিস্টোফার ওই নাইসম্যানের সহযোগিতায় এই জগৎ থেকে অন্য আরেকটি জগতে প্রবেশ করতে পারে। এবং এভাবে ক্রিস্টোফার প্রায় নাইসম্যানের সাথে ওই জগৎটায় চলে যায়, এবং এখানে আসলে প্যারালাল ইউনিভার্স টাইপের একটা সিচুয়েশন এই জায়গাটাতে দেখানো হয়েছে। এবং ওই জগতে যাওয়ার পরে নাইসম্যানের সাথে সাথে কিন্তু অনেক আনফ্যামিলিয়ার ক্যারেক্টার্সের সাথে ক্রিস্টোফারের পরিচয় হয়, এবং যারা সবাই খুব ফ্রেন্ডলি না, এবং ভয়ঙ্কর কিছু ক্রিয়েচারের সাথেও ক্রিস্টোফারের দেখা হয়। সো এরপর আসলে কি হয়, এই যে ক্রিস্টোফার অবলীলায় এই দুনিয়া থেকে আরেক দুনিয়ায় প্যারালাল ইউনিভার্সে চলে যাচ্ছে, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে বা ক্রিয়েচারের সাথে তার পরিচয় হচ্ছে, এর ফলাফলটা আসলে কি হয়, এবং কেনই ক্রিস্টোফার এই ইমাজিনারি ফ্রেন্ডের সাথে তার সাক্ষাৎটা হলো, এবং কেন এই ধরনের একটা রিলেশনশিপ সে ডেভেলপ করলো, এই ব্যাপারগুলো জানতে হলে ইউ হ্যাভ টু রিড দ্য বুক ইমাজিনারি ফ্রেন্ড। বিকজ আরও বলতে গেলে আসলে বইয়ের প্রধান কাহিনী চলে আসবে। আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল দ্য মেইন টুইস্ট ফর ইউ যারা এই বইটি এখনো পড়েননি, but I highly recommend this book. This is a very a big story, like almost I will it almost has 700 pages, so খুবই বড় একটি গল্প, একটু ধৈর্য নিয়ে আপনাকে পড়তে হবে। বাট আই মাস্ট সে যে বইটা এত ইন্টারেস্টিং ছিল এবং এত স্মুথ ওয়েতে লেখা হয়েছে যে আপনার পড়তে একটু বোর লাগবে না। বিকজ নর্মালি হরর বই বলেন বা সাইকোলজিক্যাল থ্রিলার বলেন আমার একটু ছোট গল্প হলে পড়তে ভালো লাগে, বাট অ্যাবাউট দিস বুক আই উডন্ট ওয়ান্ট চেঞ্জ আ সিঙ্গল থিং, বিকজ এখানে আসলে খুব ব্রড লেভেলে ডিসক্রাইব করার প্রয়োজন ছিল সিনারিওগুলো, সিচুয়েশনগুলো, আদারওয়াইজ গল্পের যে বেসিস সেটা স্ট্রং হতো না। So that's why like it's worth your time, like সময় লাগলেও like খুবই ইন্টারেস্টিং একটা বই, আপনার পড়তে ভালো লাগবে। I think I finished this book within 7 days because I was so interested and I was so curious to know like what happens at the end, যে আমার আসলে খুব তাড়াতাড়ি আমি 1 সপ্তাহের মধ্যে পড়েই বইটা শেষ করেছিলাম। এবং এই বইটির আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে লাস্টে গিয়ে খুবই আনএক্সপেক্টেড একটা টুইস্ট আছে, লাইক ইটস সুপার আনপ্রেডিক্টেবল, আই ডিড নট সি দ্যাট কামিং, সো দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং এন্ডিং। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার না বললেই না, বইটার ক্যারেক্টারগুলো খুবই লাইক খুবই কি বলবো, খুব রিলেটেবল ক্যারেক্টার, লাইক আপনি রিলেট করতে পারবেন ক্যারেক্টারগুলোর সাথে নিজেকে, এবং একটা খুব সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন। এবং রাইটিং স্টাইলও খুবই ফিজিবল ছিল, খুবই রিডেবল ছিল, ইট ওয়াজ নট কমপ্লিকেটেড, খুবই কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা হয়নি যে আপনি হারিয়ে যাবেন পড়ার মাঝখানে। সো খুবই স্মুথ ওয়েতে ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা হয়েছে। সো I really loved this book and I highly recommend it. So আপনারা যদি এখনো পড়ে না থাকেন, I really recommend this book, Imaginary Friend by
Steven Chbosky. So I hope you guys will read the book and let me know your thoughts. আপনাদের ভালো লেগেছে কি লাগেনি, we can have a fun discussion about that. So anyways, I think it's all for today. Inshallah, if everything is fine, I'll come back very soon with some new books, and also, as I have mentioned at the beginning of this video, that I will be making some short videos on how to improve your reading skills or speaking skills or generally basic communication skill কিভাবে improve করা যায় এই ব্যাপারে ছোট ছোট কিছু ভিডিওস বানাবো. So till then, Allah Hafiz, read lots of books, keep learning new things every day, and also share your whatever you have learned or whatever new things have helped you in life, share with everyone because sharing is caring. So anyways, আজকে তাহলে এ পর্যন্তই. ইনশাআল্লাহ, if everything is fine, I'll come back very soon এবং আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে. আল্লাহ হাফেজ for now.